আমি আলোচনা করতেছি অ্যালডিহাইড ও কিটোনের কার্বনিলমূলক শনাক্তকরণ। কার্বনিলমূলক শনাক্তকরণ। আমাদের আলোচ্য বিষয় হলো অ্যালডিহাইড ও কিটোনের কার্বনিলমূলক শনাক্তকরণ। আবার দেখো হেডিংটা দেখো, অ্যালডিহাইড ও কিটোনের কার্বনিলমূলক শনাক্তকরণ। এই কার্বনিলমূলক যেটা সেটা অ্যালডিহাইডেও থাকে কিটোনেও থাকে, তাই অ্যালডিহাইড কিটোনের কার্বনিলমূলক আমরা একত্রে শনাক্তকরণ করব। বলতে পারো স্যার সেটা আবার কোথায় থাকে, কিভাবে থাকে? দেখো সেটা কিভাবে থাকে কার্বনিলমূলকটা। এই একটা অ্যালডিহাইডের সাধারণ সংকেত, সেটা যে কোনো অ্যালডিহাইড হতে পারে। এই একটা কিটোনের সাধারণ সংকেত, এটা যে কোনো কিটোন হতে পারে। অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, দুটাতেই একটা কমন মূলক বিদ্যমান, কার্বনিলমূলক। তাহলে অ্যালডিহাইড কিটোনের কার্বনিলমূলক শনাক্তকরণ আমাদের আলোচ্য বিষয়। অ্যালডিহাইডও না কিটোনও না, এই আমরা সিও মূলক অর্থাৎ কার্বনিলমূলক শনাক্তকরণ করব। এই কার্বনিলমূলক সকল অ্যালডিহাইডে থাকে এবং কার্বনিলমূলক সকল কিটোনে থাকে। এই অ্যালডিহাইড কিটোনের এই কমন মূলকটা অর্থাৎ কার্বনিলমূলকটা শনাক্তকরণ করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অ্যালডিহাইড কিটোনের কার্বনিলমূলক শনাক্তকরণ। এটা সংকেত দেখো, একটু বড় করে লিখে দেখাচ্ছি। এইটা হাইড্রাজিন। হাইড্রাজিন বেনজিন থেকে হাইড্রোজেন চলে গেলে ফিনাইল বলা হয়। বেনজিন থেকে হাইড্রোজেন চলে গেলে গিয়ে এই গ্রুপগুলো আসছে। কোথায় কোথায় আসছে দেখো, এই এইখানে আসছে একটা গ্রুপ নাইট্রো, এইখানে আরেকটা গ্রুপ আসছে, এটাও নাইট্রো। যদি নাম্বারিং করি তাহলে 1 বড় গ্রুপ যেটি সেটি কার্য অগ্রগণ্যতার ক্রমে উপরে, কিন্তু সেটিকে কম নাম্বারে ফেলে নাম্বারিং করা হয়েছে। এদিক দিয়ে নাম্বারিং করলে কিন্তু যোগফল কম হবে, যেদিক দিয়ে নাম্বারিং করলে ব্যবহৃত সংখ্যার যোগফল কম সেদিক দিয়ে নাম্বারিং করা হচ্ছে। এই যে যৌগটা, এই যৌগটার নাম দেখো, এটা হলো 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আবার বলছি দেখো, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। মিলাও সবাই, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আবার বলছি 2,4-ডাইনাইট্রো, 2-তে 4-এ দুইটা নাইট্রো আছে তাই 2,4-ডাইনাইট্রো। এটা কি ফিনাইল, এটা হাইড্রাজিন। তাহলে এই যৌগটা হলো 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আমি লিখে দেই নামটা, এইভাবে লেখে 2,4-ডাইনাইট্রো, কারণ 2,4-এর কয়টা নাইট্রো? দুইটা নাইট্রো। 2,4-ডাইনাইট্রো ফিনাইল
হাইড্রাজিন। এটাকেই সংক্ষেপে 2,4-DNPH লেখা হয়, বড় নাম তো, এটাকে সংক্ষেপে এটা এইভাবে না লিখে অবলিক দিয়ে এইভাবে লিখতে পারো, 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আরেকবার মিলাও, অন্যভাবে একটু মিলিয়ে দিচ্ছি। 2,4-ডাইনাইট্রো, এইটুক কি ফিনাইল, এইটুক কি হাইড্রোজেন। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা হলো এই যৌগটা। এটাকে আবার সংক্ষেপে বলা হয় 2,4-DNPH। ডিএনপিএইচ হলো ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সংক্ষিপ্ত নাম। এখন আমি মূল আলোচনায় যাই। আমাদের আলোচ্য বিষয় ছিল অ্যালডিহাইড কিটোনের কার্বনিল মূলক শনাক্তকরণ। অ্যালডিহাইড বলো আর কিটোন বলো, দুইটাতেই কমন মূলক আছে কার্বনিল মূলক, সেই কার্বনিল মূলক শনাক্তকরণ করা হবে। অ্যালডিহাইড কিটোনের কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য সাধারণ বিক্রিয়াটা দেখো আগে। সাধারণ বিক্রিয়া মানে সাধারণত কিভাবে বিক্রিয়াটা ঘটে সেটা দেখো। এই একটা যৌগ দেখো ভালো করে, এই যৌগটা কার্বনিল মূলক সম্বলিত। সিও মূলক কি কার্বনিল মূলক, সিও মূলক থাকলে এটাকে বলা হয় কার্বনিল মূলক। এটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, যে কোনো কিছু। এইচ বা আর থাকতে পারে এখানে। এইচ বা আর যাই থাকুক না কেন, এখানে কিন্তু সিও মূলক আছে, কার্বনিল মূলক। এক্ষেত্রে দেখো এই যৌগটা একটু অন্যভাবে বুঝাই দিই। এরূপ যদি হয় যৌগটি, তাহলে যৌগটি কিটোন, তাতে কিন্তু সিও মূলক আছে, কার্বনিল মূলক আছে, এই যে এই মূলকটা। যৌগটি যদি এরূপ হয়, তাহলে এই সিএইচও, এই সিএইচও অ্যালডিহাইড, তাতেও কার্বনিল মূলক কিন্তু আছে। এই যে যৌগটি যদি এরূপ হয়, তাহলে আর সিএইচও, এখানেও কিন্তু কার্বনিল মূলক আছে। যৌগটি যদি এরূপ হয়, তাহলেও আর সিএইচও, আর সিএইচও মানে কি, এটাতেও কার্বনিল মূলক আছে। এইভাবে অ্যালডিহাইড কিটোন যাই হোক না কেন, কার্বনিল মূলক বিদ্যমান আছে। আবার বলি, আবার দেখো, যৌগটা যদি এরূপ হয়, তাহলে সিও মূলক অর্থাৎ কার্বনিল মূলক থাকে। এটা কি কিটোন, আর সিও আর। যৌগটা যদি এরূপ হয়, এইচ সিএইচও, তাতেও কার্বনিল মূলক আছে। যৌগটা যদি এরূপ হয়, আর সিএইচও, তাতেও কার্বনিল মূলক আছে। যৌগটা যদি এরূপ হয়, আর সিএইচও, তাতেও কার্বনিল মূলক আছে। অ্যালডিহাইড হোক এবং কিটোন হোক, উভয়ই কার্বনিল মূলক বিদ্যমান থাকে। এই কার্বনিল মূলক আমরা শনাক্তকরণ করব। এই কার্বনিল মূলকটাকে চিহ্নিত করার জন্য এটি একটি বর্ডারের মধ্যে দিলাম, ডট ডট দিয়ে বুঝাইলাম যে এই মূলক শনাক্তকরণ করতে চাচ্ছি আমরা। এই কার্বনিল মূলকধারী অ্যালডিহাইড কিটোনের মধ্যে তুমি যোগ করবা
2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটা হলো হাইড্রোজেন, বেনজিন চক্র থেকে হাইড্রোজেন চলে গেলেই ফিনাইল বলা হয়। এটা ফিনাইল, যার 2 অবস্থানে একটা নাইট্রো আর 4 অবস্থানে আরেকটা নাইট্রো। আমি নাম্বারিং করে দেখাই দিতেছি কোথায় 2, 4। এই 1 নং কার্বন, ভারী গ্রুপটা তো অগ্রগণ্যতার ক্রমে উপরে থাকে, এটা 1 নং কার্বন, তারপর 2 নং, তারপর 3 নং, 4 নং, 5 নং, 6 নং। তাহলে দেখো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই কার্বনিল মূলকধারী অ্যালডিহাইড কিটোনের সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করে রাখলেই এদের পারস্পরিক বিক্রিয়া হবে। ঠিক আছে, এই বিক্রিয়ায় এই 2 অংশ মিলে পানি অপসারিত হবে। ভালো করে দেখো সবাই, এই 2 অংশ মিলে পানি অপসারিত হবে। আর বাকিরা যুক্ত হয়ে যাবে। এই 2 হাইড্রোজেন আর 1 অক্সিজেন মিলে পানি অংশ অপসারিত হবে, আর বাকিরা মুখোমুখি এসে যুক্ত হয়ে যাবে। তাহলে বাকিরা যদি মুখোমুখি এসে যুক্ত হয়, তাহলে দেখে দেখে যৌগটা লেখো, ওই উপরে অনুযায়ী লেখো বা ভাবো। এই পানি অপসারিত হয়ে রইল কি? নাইট্রোজেন। সিঙ্গেল বন্ড NH, বেনজিন চক্র, যার 2 তে একটা নাইট্রো, 4 এ একটা নাইট্রো। এই যৌগ যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন। আগেরটা ছিল জিন, এটা হয়েছে জোন। নাম্বারিং করে দেখাচ্ছি। 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং, 4 নং, 5 নং, 6 নং। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন যেটা, সেটার অদক্ষেপ পর্বে, এই অদক্ষেপটা পর্বে কমলা হলুদ অদক্ষেপ। কমলা হলুদ অদক্ষেপ, কমলা হলুদ কালারের মিশ্রিত কালারের অদক্ষেপ। আর এই বিক্রিয়ায় বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি, তাহলে প্লাস পানি। আর বিক্রিয়া মনে রাখবা কি করে? শোনো, কৌশল শোনো। বিক্রিয়া তো বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু একটা সহজ কৌশল আছে। এই অক্সিজেন আর 2 হাইড্রোজেন মিলিয়ে পানি অপসারিত হয়, আর বাকিরা এসে মুখোমুখি যুক্ত হয়। দেখো, ওই পানি অপসারিত হয়ে বাকি অংশ মুখোমুখি যুক্ত হয়ে গেছে। আর কিছুই না, মনে থাকে জানো সবার? আবার বলছি, এই অক্সিজেন আর 2 হাইড্রোজেন মিলে পানি অপসারিত হয়, আর বাকিরা এসে মুখোমুখি যুক্ত হয়ে যায়। এখন দেখো সাধারণ বিক্রিয়াটা দেখো। কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনের সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ অদক্ষেপ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন তৈরি হয়। আগে ছিল জিন, এখন হয়েছে জোন। এই কমলা হলুদ অদক্ষেপ দেখেই বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আবার বলছি, কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ অদক্ষেপ
2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন তৈরি হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখেই বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আরেকবার বলি, ফাইনালি মুখস্থ করো সবাই। কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন তৈরি হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখেই বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে, কারণ কার্বনিল মূলক থাকলেই এই কমলা হলুদ পদক্ষেপ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন উৎপন্ন হবে, না থাকলে হবে না। এখন বলো, এখান থেকে প্রশ্ন থাকলে বলো। স্যার হাইড্রাজোন এই নামকরণটা কেন হয়েছে স্যার? যদি আমাদের না, নামকরণ ট্রিপাল মুখস্থ, নিয়ম নাই। স্যার যদি পানিবিহীন অবস্থায় বিক্রিয়ক অবস্থায় ছিল হাইড্রাজিন, এটি বিক্রিয়ক অবস্থায় ছিল হাইড্রাজিন, পরে যুক্ত অবস্থায় পানি যখন অপসারিত হবে তখন হবে এটা হাইড্রাজোন। ট্রিপাল পদ্ধতি, নাম মনে রাখতে হবে, নিয়ম নাই। আর কি বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার এই হাইড্রাজোনকে কি ডিএনপিএইচ লেখা যায়? না, হাইড্রাজোনকে পুরো নাম লেখে, কিন্তু হাইড্রাজিনকে ডিএনপিএইচ লেখে। আর কারো প্রশ্ন? আমি মুছে ফেলার আগে আরেকবার বলি, কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন উৎপন্ন হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখেই বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে, কারণ কার্বনিল মূলক থাকলেই এই কমলা হলুদ পদক্ষেপটি তৈরি হয়, না থাকলে হয় না। এখন দেখো, এখানে উদাহরণ দেখাচ্ছি আমি, এখানে মুছে দেখাই, নাহলে অনেক সময় লেগে যাবে অনর্থক ভাবে। উদাহরণ আমি এর উপরই দেখাবো। একটা অ্যালডিহাইড দেখাবো, একটা কিটোন দেখাবো। এইটা অ্যালডিহাইড দেখো, এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CHO। দেখো CH3CHO, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এটা কি ইথানল বা অ্যাসিটালডিহাইড? এখানে আর সবই এক, এখানে আসবে ওই মূলকটা, একটু আগে যা ছিল বিক্রিয়কে যা ছিল সেই দেখে উৎপাদ লিখতেছি। তাহলে দেখো, এখন বিবরণ বলছি। উদাহরণ, এটা উদাহরণ, কিন্তু CH3CHO 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল, এটাই আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু CH3CHO ইথানল বা অ্যাসিটালডিহাইড বলা হয়। এখন দেখো, কার্বনিল যৌগ ইথানলের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ ইথানল 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন উৎপন্ন হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আর বিক্রিয়া কি করে মনে রাখবা? ওই কমন ব্যাপার, এই অক্সিজেন আর এই 2 হাইড্রোজেন মিলে পানি অপসারিত হয়, আর বাকিরা এসব মুখোমুখি যুক্ত হয়, আর কিছুই না। দেখো, পানি অপসারিত হয়ে বাকিরা যুক্ত হয়ে গেছে, তাহলে উৎপাদ লিখতে পারবা। তাহলে দেখো আবার, কার্বনিল যৌগ ইথানলের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ ইথানল 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন উৎপন্ন হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আরেকবার বলি, কার্বনিল যৌগ ইথানলের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ ইথানল 2,4-ডাইনাইট্রো
ফিনাইল হাইড্রোজোন তৈরি হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। এখন দেখো কিটোন থেকে দেখাই, একটা কিটোন দেখাই, এই সেম টাইপের একটা কিটোন দেখো। কিটোন 3 কার্বন বিশিষ্ট কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন কিন্তু প্রোপানন বা অ্যাসিটোন। এটা 3 কার্বন বিশিষ্ট কিটোন, এর নাম প্রোপানন বা অ্যাসিটোন। CH3CO CH3 3 কার্বন বিশিষ্ট কিটোন, এর নাম প্রোপানন বা অ্যাসিটোন। তাহলে দেখো কার্বনিল যৌগ প্রোপানন বা অ্যাসিটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ প্রোপানন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত, কারণ কার্বনিল মূলক থাকলেই এই কমলা হলুদ পদক্ষেপ তৈরি হয়, নচেত হয় না। আবার বলছি, কার্বনিল যৌগ প্রোপাননের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ প্রোপানন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আরেকবার বলি, মুখস্থ করো সবাই। কার্বনিল যৌগ প্রোপাননের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ প্রোপানন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কমলা হলুদ পদক্ষেপ দেখে বোঝা যায় কার্বনিল মূলক উপস্থিত আছে। আরেকবার দেখো, এখানে একটু মুছে গেছে, আরেকবার বলি। কার্বনিল যৌগ প্রোপাননের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ প্রোপানন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের পদক্ষেপ তৈরি হয়। প্রশ্ন আছে এখান থেকে কারো? থাকলে বলো। প্রশ্ন স্যার থাকলে বলো। যদি আমি অ্যাসিটোন বলি, অ্যাসিটোন 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন একই বলি। কথা, প্রোপানন আর অ্যাসিটোন একই কথা, একই জিনিসের। প্রোপানন আর অ্যাসিটোন তো একই যৌগ। তুমি প্রোপাননও বলতে পারো, অ্যাসিটোনও বলতে পারো। আমি একত্রে বলে যাই, তাহলে দেখো কার্বনিল যৌগ প্রোপানন বা অ্যাসিটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে কমলা হলুদ পদক্ষেপ প্রোপানন বা অ্যাসিটোনের 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হবে। আর কারো প্রশ্ন আছে? মুছে ফেলবো কিন্তু, থাকলে বলো। এরপরে দেখো তাহলে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ ও পার্থক্যকরণ, এটাও খুব বেশি পরীক্ষা আসে। অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ বা পার্থক্যকরণ আমাদের আলোচ্য বিষয়। খুব বেশি পরীক্ষা আসে, বোর্ডের পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় খুব বেশি আসে। অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ বা পার্থক্যকরণ আমাদের আলোচ্য বিষয়। আবার শোনো, অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ বা পার্থক্যকরণ আমাদের আলোচ্য বিষয়। প্রথম যে পরীক্ষা, সেই প্রথম পরীক্ষাটা আমরা করব ফেহলিং দ্রবণ পরীক্ষা। বিখ্যাত ফেহলিং দ্রবণ পরীক্ষা আমাদের আলোচ্য বিষয়। ফেহলিং দ্রবণ যোগ করে এই পরীক্ষাটা করা হয়, তাই এই পরীক্ষার নাম ফেহলিং দ্রবণ পরীক্ষা।
সেই ফেহলিং দ্রবণ পরীক্ষাটা দেখো। ফেহলিং দ্রবণ পরীক্ষা দেখো। আগে সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া এই এটা অ্যালডিহাইড যৌগ, আর সিএইচও, সিএইচও মিন্স কি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করবা, কিউপ্রিক হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিলিত দ্রবণ, সেই মিলিত দ্রবণটাকে বলা হয় ফেহলিং দ্রবণ। কিউপ্রিক হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিলিত দ্রবণকে বলা হয় ফেহলিং দ্রবণ। আর এই দ্রবণ, এই দুইটার মিলিত দ্রবণ কিন্তু ফেহলিং দ্রবণ। কিউপ্রিক হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিলিত দ্রবণ, এই দুইটার মিলিত দ্রবণকে বলা হয় ফেহলিং দ্রবণ। ফেহলিং দ্রবণ, হসন্ত আছে কিন্তু। আর যদি সমতা করতে চাও তাহলে এখানে একটা 2 আসবে। আর এই বিক্রিয়ায় এই মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে এদের পারস্পরিক বিক্রিয়ায় কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। কপারের এক যোজনী বিশিষ্ট অক্সাইড হলো কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এই আরএস যে কয় কার্বন আরসিতে, সেই আরসিতে যে কয় কার্বন, সেই কয় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। বলতে পারো স্যার কার্বক্সিলিক অ্যাসিডের লবণ কেন বলতেছেন? দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন ছুটে ধাতু আসছে, তাহলে এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, আর উৎপন্ন হয় পানি। তাহলে সবাই দেখো, এটি পৃথিবী বিখ্যাত একটি বিখ্যাত টেস্ট। কেন বিখ্যাত সেটা আমি একটু পরে বলতেছি। অ্যালডিহাইডের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করলে বা ফেহলিং দ্রবণ যোগ করে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। এই লাল অধক্ষেপ দেখেই বোঝা যায় অ্যালডিহাইড উপস্থিত আছে, কারণ অ্যালডিহাইড থাকলেই এই লাল অধক্ষেপ তৈরি হয়, নচেত হয় না। আবার বলছি, অ্যালডিহাইডের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণটাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। এই লাল অধক্ষেপ দেখেই বোঝা যায় অ্যালডিহাইড উপস্থিত। আবার বলছি, অ্যালডিহাইডের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণটাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। এই লাল অধক্ষেপ দেখে বোঝা যায় অ্যালডিহাইড উপস্থিত আছে। মুখস্থ করো, অ্যালডিহাইডের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণটাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। এই লাল অধক্ষেপ দেখেই বোঝা যায় অ্যালডিহাইড উপস্থিত। উদাহরণ দেখো, আমি এখানেই সাধারণ বিক্রিয়ার জায়গায় আমি উদাহরণ দেখাই দিতেছি। এটাকে উদাহরণে বানাবো। উদাহরণ দেখো সবাই। উদাহরণ হিসেবে আমরা এই বিক্রিয়াটা আলোচনা করতেছি। দেখো, উদাহরণ হিসেবে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল নেওয়া হলো। তাহলে এখানে C3 মূলক, এখানে আসবে C3 মূলক। এইভাবে আরএস যে কয় কার্বন, সেই কয় কার্বন আসবে। দেখো উদাহরণটা দেখো, ইথানলের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণটাকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। আবার বলছি, ইথানলের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়। মুখস্থ করো, ইথানলের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি হয়।
এই যে অ্যালডিহাইডের টেস্টটা আমরা শিখলাম, সেই অ্যালডিহাইড চিনিতে থাকে। চিনির কার্যকারী মূলক হলো অ্যালডিহাইড মূলক। তাহলে কোনো ব্যক্তির ব্লাড সুগার বা ইউরিন সুগার নির্ণয় করতে এই টেস্ট করা হয়। তো সুগার টেস্ট, কারণ সুগারের কার্যকারী মূলক কি? অ্যালডিহাইড। ফেলিং দ্রবণ যোগ করবা, যোগ করলে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হবে। এক্ষেত্রে যত বেশি অ্যালডিহাইড থাকবে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়ায়, তত বেশি লাল পদক্ষেপ তৈরি হবে। এই লাল পদক্ষেপের মাত্রা দেখেই বোঝা যায় কত বেশি সুগার আছে। সুগারের মাত্রা নির্ণয় করা হয়। যত লাল পদক্ষেপ পড়বে তত অ্যালডিহাইড আছে, অর্থাৎ তত চিনি আছে। এই ব্লাড সুগার বা ইউরিন সুগার নির্ণয় করা হয় এটার সাহায্যে, কারণ চিনি মানে অ্যালডিহাইড। তাহলে চিনির মধ্যে তুমি ফেলিং দ্রবণ যোগ করো, যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হবে। এক্ষেত্রে যত বেশি চিনি তত বেশি কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হবে, এবং সেই অনুযায়ী সুগার কত তা নির্ণীত হবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। প্রশ্ন আছে? এখন শোনো, যদি কিটোন হয়, যৌগটি কিটোন হয়, তাহলে সাধারণ বিক্রিয়া দেখো। কিটোন হলে এটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। এই কিউপ্রিক হাইড্রোক্সাইড 2 অণু আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মিলিত দ্রবণকে কি বলা হয়? ফেলিং দ্রবণ। এর সাথে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বিক্রিয়া করবে না। ফেহলিং দ্রবণ, এই দুইটার মিলিত দ্রবণ, এর নাম হলো হয় হসন্ত আছে কিন্তু, ফেহলিং দ্রবণ। কিটোন ফেহলিং দ্রবণের সাথে নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন মানে কোনো বিক্রিয়া করে না। তাহলে দেখো সবাই, কিটোনের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া মানে উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না। এটা দ্বারাই বোঝা যায় কিটোন, কারণ অ্যালডিহাইড হলে তো লাল পদক্ষেপ তৈরি হতো। আবার বলছি, কিটোনের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না। এ থেকেই বোঝা যায় কিটোন উপস্থিত। আবার বলি, কিটোনের মধ্যে ফেহলিং দ্রবণ যোগ করে মিশ্রণকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না। এই বিক্রিয়া না হওয়া দেখেই বোঝা যায় কিটোন উপস্থিত। তাহলে একটু আগে যেটা শিখেছিলাম সেটা ছিল অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে ফেলিং দ্রবণ যোগ করে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হয়েছিল। আর কিটোনের মধ্যে ফেলিং দ্রবণ যোগ করে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হবে না, ফলে কোনো পরিবর্তন হবে না। এখানে টলেন বিকারক পরীক্ষাটা দেখো। টলেন বিকারক পরীক্ষা সেম টাইপের। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ বা শনাক্তকরণের জন্য আমরা সেম টাইপের আরেকটা পরীক্ষা করব, টলেন বিকারক পরীক্ষা। আমি এখানেই লিখতেছি, তাহলে সময় বাঁচবে, তোমরা বুঝবাও ভালো। এই সেম পরীক্ষা। এখন আমরা 2 নম্বর পরীক্ষা করব। এই 2 নম্বর পরীক্ষা হলো টলেন বিকারক পরীক্ষা। আমাদের আলোচ্য বিষয় একই, অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ বা পার্থক্যকরণ, কিন্তু এখন আমরা ফেলিং দ্রবণ যোগ করব না, এখন যোগ করব টলেন বিকারক। টলেন বিকারক পরীক্ষা করব। এই আগের মতোই অ্যালডিহাইড বিক্রিয়া দেবে, কিটোন বিক্রিয়া দেবে না। ফেলিং দ্রবণের মতোই একটি ব্যাপার। দেখো এখন আগে সাধারণ বিক্রিয়া দেখো।
যদি যৌগটি অ্যালডিহাইড হয় তাহলে এর মধ্যে টলেন বিকারক যোগ করবা। ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড কে বলা হয় টলেন বিকারক। এটা তো মনে হয় তোমরা 19 পড়েছো, ছিল না 19 টলেন বিকারক? জি ছিল স্যার, ছিল স্যার। টলেন বিকারক। এই মিশ্রণকে তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় হলো 60 ডিগ্রি, আগেরটা ছিল 70 ডিগ্রি। এবং এখানে দুইটা বিক্রিয়া করে সমতা করতে চাইলে এখানে সিলভারের অদক্ষেপ তৈরি হবে পাত্রে। যে পাত্রে কাঁচ পাত্রে নিয়ে ল্যাবরেটরিতে কাজ করা হয় তো সিলভারের অদক্ষেপ পড়বে, অর্থাৎ সিলভারের দর্পণ তৈরি হবে। সিলভারের অদক্ষেপ মানে কিন্তু মিরর হওয়া। তোমরা কি জানো কাচের উপর সিলভারের প্রলেপ ফেলা মানে কি? সিলভারিং হওয়া, কাজটা আয়নায় পরিণত হয়ে যায়, মিরর হয়ে যায়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যামোনিয়াম আসলে সেটাকে কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। আর উৎপন্ন হবে পানি, বাই প্রোডাক্ট। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যামোনিয়া, 3 অণু। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। বলতে পারো স্যার সিলভার দর্পণ কেন বলছেন? এই সিলভারের অদক্ষেপ পরে কাঁচ পাত্রে, সিলভারের প্রলেপ পরে, আর সিলভারের প্রলেপ পরে কাঁচ পাত্রটা কি দর্পণ হয়ে যায়, অর্থাৎ আয়না হয়ে যায়। তাহলে আবার দেখো, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। অর্থাৎ ওই কাঁচ পাত্রে সিলভারের অদক্ষেপ পড়ে, আর সিলভারের অদক্ষেপ পড়া মানেই তো সিলভার দর্পণ। আবার শোনো, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। তোমরা কি জানো ফিজিক্সে পড়েছো কাঁচ পাত্রের উপর সিলভারিং করা বা সিলভারের প্রলেপ লাগানো বা পাড়া লাগালেই পরেই এটি দর্পণে পরিণত হয়, অর্থাৎ আয়না হয়ে যায়। না পড়লে পড়বা, হায়ার ফিজিক্স আছে। তাহলে কাঁচ পাত্রের উপর যেহেতু সিলভারের অদক্ষেপ পড়ছে, সিলভারের প্রলেপ পড়ছে, তাই এটি দর্পণ বা আয়নায় পরিণত হবে। তাহলে আবার শোনো, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। আবার বলি, অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। উদাহরণ দেখো, এই অ্যালডিহাইড, এটা তো ইথানল বা অ্যাসিড অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? ইথানল বা অ্যাসিড অ্যালডিহাইড। এটা ইথানল বা অ্যাসিড অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এটা নিলে ওই আর এর যে কয় কার্বন সেই কয় কার্বন লিখবা, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো এখন বিবরণ বলছি। ইথানলের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ উৎপন্ন হয়। আবার বলছি, ইথানলের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সিলভার দর্পণ তৈরি হয়। এখন কিটোনের বেলায় দেখো, কিটোনের বেলায় কি? কিটোনের বেলায় সাধারণ বিক্রিয়া দেখো। কিটোন এই টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না। ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড কে বলা হয় টলেন বিকারক।
অ্যামোনিয়া থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে অ্যামিন বলা হয়, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এই কিটোনের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো। এখানে তো দুইটা বিক্রিয়া করার কথা, বিক্রিয়াই তো হয় না, ফলে কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। নামটাও লিখে দিই, এটা টলেন বিকারক। তাহলে এক্ষেত্রে নো রিয়াকশন। তাহলে দেখো সবাই ভালো করে, কিটোনের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, কিটোনের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দেখো, উদাহরণ তো যেরূপ দেবে উদ্দীপকে সেটা লিখবা। এখানে তো বিক্রিয়াই হয় না। এই ধরো 3 কার্বন বিশিষ্ট কিটোন, এর নাম প্রোপানন বা এসিটোন। এখন কি বলবা বিবরণ শোনো। প্রোপানন বা এসিটোনের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণটাকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, প্রোপানন বা এসিটোনের মধ্যে টলেন বিকারক যোগ করে মিশ্রণটাকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা সিলভার দর্পণ তৈরি হয়েছিল অ্যালডিহাইডে, আর কিটোনে কোনো বিক্রিয়া হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। এটা দ্বারাই অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ বা পার্থক্যকরণ করা যায়। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নামই তো বললাম, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। সব নাম গ্রুপে লিখে পাঠাই তো, আমি আপাতত মুখে বলি, কিন্তু গ্রুপে যখন তোমাদের নোট পাঠাই তখন লিখে পাঠাই সব। আর কারো প্রশ্ন আছে এখান থেকে? আর টলেন বিকারকটা একটু দামি জানো, সিলভার তো রূপা, সিলভার তো রূপা, সিলভার কিন্তু রূপা অনেক দামি। তাই টলেন বিকারকটা অ্যালডিহাইড শনাক্তকরণে কম ব্যবহার করা হয়, ফেলিং দ্রবণটাই বেশি ব্যবহার করা হয়। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? মুছে ফেলবো কিন্তু আমি। এখন আমাদের আলোচ্য শনাক্তকরণ, এটাও খুব বিখ্যাত শনাক্তকরণ, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ এ তো বোর্ডের পরীক্ষায় প্র্যাকটিক্যালি আছে। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ, এর আগেরটাও অ্যালডিহাইডও আছে, বোর্ডের পরীক্ষায় আসে। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ আমাদের আলোচ্য বিষয়। এর আগে যে অ্যালডিহাইড দেখছো আর এই যে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ, এগুলো বোর্ডের পরীক্ষায় নির্ধারিত কোশ্চেন, প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে করতেই হবে। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ আমাদের আলোচ্য বিষয়। এর আগে যেটা অ্যালডিহাইড দেখছো সেটাও আসে বোর্ডের পরীক্ষায়, নির্ধারিত কোশ্চেন প্রতি বছর আসে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ কিভাবে করবা। কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রথম শনাক্তকরণ সেটা হলো 5% সোডিয়াম বাইকার্বনেট। হাইড্রোজেন থাকলে সেটাকে বাই বলা হয়, বাই না বলে হাইড্রোজেনও বলতে পারো। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বলতে পারো, কিন্তু বেশিরভাগই বলা হয় বাইকার্বনেট। তাহলে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করে বলতে পারো স্যার 5% দ্রবণটা আবার কি? সোডিয়াম বাইকার্বনেট 5 ভাগ আর বাকি 95 ভাগ পানি যদি থাকে তাহলে এরূপ দ্রবণকে বলা হয় 5% দ্রবণ। তাহলে দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করব।
সোজা কথা 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। বুদবুদ দেখা যায়, কোকের বোতলে যেরকম বুদবুদ না সেরকম দেখা যায়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর পানি। এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি ধাতু আসে তাহলে লবণ, এটা এখানে সোডিয়াম ধাতু আসছে, সোডিয়াম লবণ, আর বাই প্রোডাক্ট আরেকটা তৈরি হয় পানি। এই বুদবুদ আকারে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেই নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস তুমি যদি পরিষ্কার চুনের পানিতে চালনা করো, পরিষ্কার চুনের পানিতে চালনা করলে সেই পরিষ্কার চুনের পানি কি ঘোলা হয়ে যাবে। পরিষ্কার চুনের পানিতে চালনা করবা, ফলে পরিষ্কার চুনের পানি ঘোলা হয়ে যাবে। তোমরা তো জানো কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু চুনের পানিকে ঘোলা করে। কার্বন ডাই অক্সাইডের গ্যাসের বৈশিষ্ট্য হলো চুনের পানিকে ঘোলা করা। তাহলে দেখো সবাই, এই কিন্তু খুব সহজ টেস্ট এবং বোর্ডের পরীক্ষায় নির্ধারিত কোশ্চেন প্রতি বছর আসে। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। এই টেস্ট দিলেই তুমি বুঝবা কার্বক্সিলিক অ্যাসিড উপস্থিত আছে। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। এই টেস্ট দিলেই তুমি নিশ্চিত হবা কার্বক্সিলিক অ্যাসিড মূলক উপস্থিত আছে। আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। উদাহরণ দেখো, উদাহরণ ওই একই, আরে যে কয় কার্বন সে কয় কার্বনের সাপেক্ষে লিখবা। এটা কি? ইথানোয়িক অ্যাসিড। দেখো সবাই, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। আবার বলি, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। এখান থেকে কারো প্রশ্ন আছে? আরেকটা টেস্ট আছে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, একটু দেখে নাও। এইটাই কার্বক্সিলিক অ্যাসিডের দ্বিতীয় টেস্ট। এটা হলো লিটমাস পরীক্ষা। লিটমাস পরীক্ষা দ্বারা তোমাদের জানা আছে তো, অ্যাসিড লিটমাসকে, নীল লিটমাসকে কি করে? লাল করে। এই পরীক্ষা, লিটমাস পরীক্ষা দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করব। লিটমাস পরীক্ষা দ্বারা লিখি, লিটমাস পরীক্ষা দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করব। দেখো সাধারণ বিক্রিয়া, দেখো সাধারণ বিক্রিয়া বলতেছি, কার্বক্সিলিক অ্যাসিড, এটি
পানিতে প্রোটন দান করে, অর্থাৎ প্লাস আয়ন, H প্লাস আয়ন দান করে। H প্লাস আয়ন কিন্তু প্রোটন বলা হয়। প্রোটন দান করে কার্বক্সিলেট আয়নে পরিণত হয়। আর পানি সেই প্রোটন গ্রহণ করে। পানি প্রোটন গ্রহণ করলে, অর্থাৎ H প্লাস আয়ন গ্রহণ করলে কি উৎপন্ন হবে? হাইড্রোনিয়াম আয়ন। এই H3O প্লাস আয়নকে হাইড্রোনিয়াম আয়ন বলা হয়। তা তো আগেই পড়েছো। এই হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাস এটা লাল করে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন পানি ছেড়ে দেয়, পানি সেই নীল লিটমাস গ্রহণ করে, ফলে এটি লাল লিটমাসে পরিণত হয়। আর তোমাদের তো ছোট ক্লাস থেকেই পড়া আছে অ্যাসিড কি নীল লিটমাসকে লাল করে। তাহলে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড পানিতে প্রোটন দান করে, ফলে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। প্রোটন মানে H প্লাস আয়ন দান করে, ওই যে দেখো H প্লাস আয়ন দান করে ফেলছে নাই। আর কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন দান করলে যে আয়নটি তৈরি হয় তার নাম কিন্তু কার্বক্সিলেট আয়ন। তাহলে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড পানিতে প্রোটন দান করে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। উৎপন্ন হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিড পানিতে প্রোটন দান করে, ফলে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। আবার শোনো, কার্বক্সিলিক অ্যাসিড পানিতে প্রোটন দান করে, ফলে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। উদাহরণ দেখো, এখানেই উদাহরণ লিখতেছি। এটা কি ইথানোয়িক অ্যাসিড। এখন দেখো এই বিবরণটা বলতেছি। ইথানোয়িক অ্যাসিড পানিতে প্রোটন দান করে, ফলে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। আবার বলছি, ইথানোয়িক অ্যাসিড পানিতে প্রোটন দান করে, ফলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল করে। এটা কোনো ভালো টেস্ট না, কারণ সকল অ্যাসিডই তো নীল লিটমাসকে লাল করবে। তাহলে এটা দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড না সালফিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড, এরকম সিওরিটি পাইলে না। কিসের সিওরিটি পাইলে? এটা অ্যাসিড, কিন্তু এটা কার্বক্সিলিক অ্যাসিড। এই সিওরিটির জন্য 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করা উচিত। তাই এটা তুমি লিখবা না, লিখবা আগেরটা। বুঝছো? সকল অ্যাসিডই তো এই টেস্ট দেবে, সকল অ্যাসিডই তো নীল লিটমাসকে লাল করবে। সেটা কার্বক্সিলিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, সালফিক অ্যাসিড বলো, ফসফরিক অ্যাসিড বলো, সকল অ্যাসিডই তো এই টেস্ট দেবে। তাহলে এটা তো আসলে কার্বক্সিলিক অ্যাসিড যে, সেটা নিশ্চয়তা দিল না বা শনাক্তকৃত হলো না। এখানে অ্যাসিড শনাক্তকৃত হলো, কিন্তু 5% সোডিয়াম বাইকার্বনেটের যে টেস্টটা এর আগে দেখেছো, বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে গোলা করে। সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের নিশ্চিত পরীক্ষা। এখন কেউ কিছু বলবা? আজকের ক্লাস শেষ। কারো কিছু জিজ্ঞাসা আছে?